মাসকুলার টিস্যু দ্বারা তৈরি হয়। এছাড়া হিউম্যান বডিতে যত কিছু আছে সব হচ্ছে কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন? সার সংক্ষেপ আলোচনা। আচ্ছা, আজানটা শেষ হোক। তখন আরো ঝামেলা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা তো কিছু বললেন না স্যার, কি হয়েছে? আপনারা। আমি তো আপনাদেরকে পড়াই যাইতাছি, এখন আপনাদের কথা শুনতেছেন না বা জিজ্ঞাসা বলতেছে স্যার শুনতেছি না, তো এই কথা তো বলতেছে। আর আমার তো সব পড়ারই শেষ। স্যার আমরা তো ভাবছি আপনি পিডিএফ বার করতেছি। আমরা তো না, আমি আজান শেষ করে আমি পড়ানো শুরু করছি তখন। আচ্ছা, যাই হোক, এই জন্য তো কই আপনি পিডিএফ স্ক্রল করতেছেন কেন? আচ্ছা, ওকে, এখন আমরা নতুন করে শুরু করি। হ্যাঁ, যেহেতু হচ্ছে বুঝেন নাই। ডেফিনেশন অফ টিস্যু, টিস্যু সংজ্ঞা। টিস্যু সংজ্ঞার মধ্যে কি কইছে? আমি যে আলাপটা আগেই করছিলাম যে সেলের যে গ্রুপ আছে, এই স্পেশাল সেলগুলো একত্রে মিললে একটা স্ট্রাকচার গঠন করব, স্ট্রাকচার গঠন করা কাজ করব। এই জিনিসটাই হচ্ছে টিস্যু। এই আলাপটা এখানে বলছে গ্রুপ অফ স্পেশালাইজড সেল that are similar in structure and perform a common or related function are called tissue. শেষ। এটা হচ্ছে ডেফিনেশন। এরপর ক্লাসিফিকেশন অফ টিস্যু, যে আলাপ বা যে কাজটা আমরা এতক্ষণ করে আসছি। টিস্যু হচ্ছে 4 প্রকার। একটা টিস্যু আপনার বডিকে আবরণ করার দায়িত্ব, কভারিং করা বা প্রোটেক্ট করার দায়িত্ব। আরেকটা টিস্যু আপনার বডির সবচেয়ে বড় বড় মূল জিনিস ওগুলো তৈরি করে থাকে, ব্লাড, বোন, কার্টিলেজ, লিগামেন্ট, এই জিনিসগুলো তৈরি করে থাকে। আরেকটা টিস্যু আপনার বডির মধ্যে যত মাংসপেশি আছে সকল মাংসপেশি তৈরি করে থাকে, মাসকুলার টিস্যু। আরেকটা টিস্যু আপনার শরীর বা বডিতে যত প্রকার বুদ্ধি আছে, এই বুদ্ধি সৃষ্টি হওয়ার জন্য বা ক্ষমতা সৃষ্টি হওয়ার জন্য বা সেন্স সৃষ্টি হওয়ার জন্য যে জিনিসটা পড়ে নার্ভ ফাইবার, নার্ভ সেল যারা সৃষ্টি করে, এইগুলো নার্ভ টিস্যু, যে মূলত হচ্ছে আপনার নার্ভ ইম্পালস করে, ইম্পালস অফ নার্ভ কিসমাসে। এখন মনে করেন যে সাথে সাথে পায়ের মধ্যে যে নার্ভটা আছে, ব্রেন একটা সিগন্যাল পাঠাইছে, এই মশা বইছে, তাড়াতাড়ি এটা খতম কর। মনে করেন যে ব্রেন আবার হাত দিয়ে একটা অর্ডার দেয়, তাড়াতাড়ি ওরে হচ্ছে ওই কবরস্থানে পাঠা। সাথে সাথে মনে করেন যে আপনার একটা সর মারেন, মায়েরা মশার জিন্দিগিটাকে শেষ করে দেয়। এই যে মনে করেন যে নার্ভ ইম্পালস হয়ে ট্রান্সমিশন করলো, হ্যাঁ, এই যে ব্যাপারটা ঘটাইলো, এইটা মূলত হচ্ছে এই নার্ভাস সিস্টেমের নার্ভ টিস্যুতেই ঘটনাটা ঘটে, নার্ভ টিস্যুর কারণে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের হিউম্যান বডিতে 4 ধরনের টিস্যু আছে: ইপিথেলিয়াল টিস্যু, তারপরে হচ্ছে কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? জি না স্যার। আচ্ছা,
এখন ইপিথিলিয়াল বলতে আমরা কি বুঝছি বলেন তো? আবরণী বা কভারিং বা প্রোটেক্টর, তাই না? যে বডিটাকে আবরণ করে থাকবো, প্রোটেক্টিং করব। তারপরে ধরুন হচ্ছে আপনার ওইখান থেকে কিছু সিক্রেশন হবে, ওটা কিছু অ্যাবজর্ব করবে, এরকমই তো। আচ্ছা, কানেকটিভ টিস্যু বলতে আমরা কি বুঝছি? হাড়, রক্ত, ব্লাড, বোন, কার্টিলেজ, লিগামেন্ট, এইটা বুঝছি, তাই না? তাহলে আমি যদি কানেকটিভ টিস্যুর ফাংশনটা চিন্তা করি, তার মানে কি ট্রান্সপোর্টেশন, রক্তটা সারা দেহে কি ট্রান্সপোর্ট করে। তারপরে আপনার হচ্ছে এই হাড় কি করে বডিটাকে প্রোটেক্ট করে, বডিটাকে বাইন্ডিং করে, কার্টিলেজ লিগামেন্ট গুলো কি বডিকে বাইন্ডিং করে। তার মানে আলটিমেটলি কানেকটিভ টিস্যুর কাজ বাইন্ডিং করা, প্রোটেক্ট করা, ট্রান্সপোর্ট করা, তাই না? আচ্ছা, মাসকুলার টিস্যু কথা যদি চিন্তা করি, মাংসপেশি যে বডি মুভমেন্ট করে, বডির টেম্পারেচার মেনটেন করে। অর্থাৎ বডির এই যে নাড়াচাড়া করতেছেন, মাংসপেশি না থাকতো নাড়াচাড়া করা সম্ভব হইতো? কোনোভাবেই সম্ভব হইতো না, তাই না? কোনোভাবেই সম্ভব হইতো না। তাইলে কি আপনার হচ্ছে এই বডি মুভমেন্ট, এই কাজটা করে থাকে মাসকুলার টিস্যু। এন্ড নার্ভ টিস্যু কি ওই যে আপনার হচ্ছে নার্ভ ইম্পালস করে, অর্থাৎ ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। তাহলে এখন যদি মনে করেন যে আমি আপনাদেরকে ফাংশন জিজ্ঞাসা করি, ফাংশন অফ টিস্যু, তাহলে কি আপনারা এমনি আলাপ করবেন যে স্যার ইপিথেলিয়াল হবে কভারিং এইভাবে আলাপ করবেন, না মাথাটা একটু চিন্তা করবেন যে ফাংশন অফ টিস্যু, তার মানে সাইড টিস্যু আছে, সাইড টিস্যুর যে কাম ওটি তো ফাংশন অফ টিস্যুর কাম বা ফাংশন অফ টিস্যুর ফাংশন, তাই না? একদম ক্লিয়ার কিন্তু পারবেন না? এটাকে আমরা মুখস্থ করতে হবো, এরকম মুখস্থ করতে হবো, না ব্রেন দিয়ে চিন্তা করলেই পাবেন? এটা কি 2 ঘন্টার খেলা না 30 মিনিটের খেলা বলেন তো? 30 মিনিট। 5 মিনিট এই যে সজীব বলছে 5 মিনিটের খেলা, এটা আসলেও 5 মিনিটের খেলা। জাস্ট টিস্যুর ডেফিনেশনটা মনে রাখবো, কি কিছু স্পেশালাইজ সেল একসাথে মিলবো, মিললা আপনার হচ্ছে একটা জিনিস বানাবো, যে একটা নির্দিষ্ট কাজ করব। মানে কি গ্রুপ অফ স্পেশালাইজ সেল that are similar in structure and perform common চিন্তা করলে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, কানেকটিভ টিস্যুর কথা চিন্তা করলে বোন আর ব্লাড কার্ট্রিজের কথা মনে হয়ে যাবো। তার মানে কি বাইন্ডিং করা, প্রোটেক্ট করা, তারপরে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন করা বা ট্রান্সপোর্টেশন করা। এরপরে যদি মাংসপেশির কথা মনে করি, বডি মুভমেন্ট করা। ফাংশন অফ টিস্যু চলে আসলো, ক্লাসিফিকেশন, ফাংশন, আর হচ্ছে আপনার এই ডেফিনেশন। 5 মিনিটের খেলা শেষ। কোনো সমস্যা আছে? জি না স্যার, পারবেন না? বলেন, একদম বুকে হাত দিয়ে বলবেন যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যে আলাপটা আসলো সে আলাপটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টিস্যু। অর্থাৎ টিস্যুর নাড়ি বুড়ি সব জানতে হবে। হ্যাঁ, ইপিথিলিয়াল টিস্যুর 2টা ভাগ, একটা কভারিং আর একটা গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ড। এরপর আবার গ্ল্যান্ডুলার মধ্যে 2টা ভাগ, এক্সোকাইন, এন্ডোকাইন। হ্যাঁ, কভারিং এর মধ্যে 2টা ভাগ, ইউনিলেট, মাল্টিলেট। হ্যাঁ, এই ক্লাসিফিকেশনটা হয়তো আপনাদের আজকে মাথায় মানে ঢোকানো একটু কঠিন হবে, বাট আজকে পড়াবো, আপনারা পড়বেন, কালকে আবার পড়াবো, তাহলে খুব সহজেই ব্রেনে ঢুকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা তাহলে ইপিথিলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনটা পড়ি। ইপিথিলিয়াল টিস্যু মানে ইপিথিলিয়াল বলতে কি আমরা আবরণী টিস্যুটাকে বলছি, যে মূলত হচ্ছে আবরণ মানে প্রোটেক্টর হিসাবে কাজ করে, কভারিং হিসাবে কাজ করে এবং সিক্রেশন করে থাকে। আচ্ছা, আমাদের মূলত সিক্রেশনটা ঘটে কিন্তু কে গ্ল্যান্ড থেকে। এখন গ্ল্যান্ড মানে কি গ্রন্থি। এখন গ্রন্থির বাংলাতে কেউ ওই সংজ্ঞাটা বলতে পারবেন? গ্রন্থির সংজ্ঞাটা এনিওয়ান
বাংলায় বলতে পারবেন? স্যার অনেকগুলো টিস্যু মিলে একটা জিনিস ধরে যেখান থেকে রস খরিত হয়, হরমোন, এনজাইম। সামার। আপনার নাম কি? সৌমিক মন্ডল। ওকে ওকে, সৌমিক, ঠিক আছে। আচ্ছা, আমি বিষয়টাকে ক্লিয়ার করি। গ্ল্যান্ড বা গ্রন্থি আমাদের হিউম্যান বডির সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি কেউ বলতে পারবেন? সব থেকে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। লিভার। গুড। তাহলে যদি কোয়েশ্চেন হন হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার হিউম্যান বডি, রাইট আনসার ইজ লিভার। লিভার। Which is the largest organ in our body? Anyone? নার্ভাস। Which is the largest organ in our body? স্কিন স্কিন। Skin. স্কিন। Very good. Which is the largest bone in our body? ফিমার। The largest, strongest structure in our body? টিট। Teeth. Okay. Which is the হচ্ছে smallest bone in our body? স্টেপিস। Smallest muscle in our body? জি স্যার। Which is smallest muscle in our body? স্ট্যাপিসের সাথে মিল আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। আর সব থেকে লার্জেস্ট মাসল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে। আর সব থেকে লার্জেস্ট নার্ভ হচ্ছে সাইটিক নার্ভ। সব থেকে লার্জেস্ট নার্ভ হচ্ছে সাইটিক নার্ভ। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে গ্ল্যান্ড হচ্ছে গ্রন্থি। এটা আসলে আমি আরেকটু ভাঙায় বলি, মানে এইখান থেকে এমন কিছু মানে সাবস্ট্যান্স সিক্রেশন হবে যে একটা নির্দিষ্ট টার্গেট সেলে কাজ করবে। হ্যাঁ, যেরকম মনে করেন যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামক হরমোন সিক্রেশন হয়ে বডির কি আপনার ব্যালেন্স এবং বডির বিভিন্ন ফাংশন কাজ মানে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিস সে করে থাকে। তাহলে এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আপনার হচ্ছে থাইরক্সিন হরমোন সিক্রেশন হইল। থাইরক্সিন হরমোন কি একটা সাবস্টেন্স, এবং সে থাইরক্সিন যেখানে যেখানে কাজ করা দরকার সে সেখানে কাজ করে। ধরুন কিডনিতে কি থাকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ওইখান থেকে অ্যাড্রেনালাইন নামক হরমোন সিক্রেশন হয়ে কিডনির ফাংশনটা করে। আবার ধরুন হচ্ছে আপনার দেখবেন যে আপনার চোখ আল্লাহ তাআলা যেগুলো গ্ল্যান্ডের মাধ্যমে তৈরি হয়েছে, হ্যাঁ, চোখ যেগুলো হচ্ছে আপনার মানে দুইটাই সমান। তারপরে আপনার দেখবেন যে টেস্টিস, ওভারিস, এইখান থেকে কি টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এস্ট্রোজেন, হ্যাঁ, এই হরমোনগুলো সিক্রেশন হয়ে আমাদের যে বডির যে ফাংশন আছে ঠিক নির্দিষ্ট জায়গায় টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করে ধরুন হচ্ছে ছেলেদের মুস গজায়, এই কাজটা করে থাকে। তার মানে কি নির্দিষ্ট টার্গেট সেলে যায় কাজ করতেছে, তাই না? আবার ধরুন হচ্ছে আপনার ওই হচ্ছে ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন হচ্ছে সিক্রেট হয়ে এইটা তার নির্দিষ্ট কাজ করতেছে। তাহলে এইভাবে মানে গ্ল্যান্ড হচ্ছে একটা গ্ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, যেইখান থেকে কিছু সাবস্টেন্স সিক্রেশন হবে, বের হয়ে নির্দিষ্ট টার্গেট সেলে, অথবা যেখানে যেখানে কাজ করা দরকার আল্লাহ তাআলা সেখানে সেট আপ দিয়ে দিয়েছে, ঠিক ওইখানে যায় সে কাজ করতেছে। এই জিনিসটাই হচ্ছে গ্ল্যান্ড। কথা বুঝতে পারছেন? জি স্যার। গ্ল্যান্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। মেডিকেল সায়েন্সে যদি এক্সো থাকে তাহলে কি বোঝায়? আর এন্ডো থাকলে ইন বা ভিতরে। যেই গ্ল্যান্ড গুলো ডাক্ট আছে অর্থাৎ নির্দিষ্ট নালিকার মাধ্যমে
নির্দিষ্ট নালিকার মাধ্যমে যায়া ওইখান থেকে যেটা সিক্রেশন হয়ে নির্দিষ্ট একটা নালিকার মাধ্যমে যায় ও টার্গেট সেলে কাজ করব। ওগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? ডাক্টলেস গ্ল্যান্ড, অর্থাৎ এটার কোনো ডাক্ট থাকবে না, এটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে যাবে, অর্থাৎ রক্ত যে দিক দিয়ে চলাচল করে সেই রাস্তা দিয়ে যা কাজ করবে। এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেরকম পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, মাম্মারি গ্ল্যান্ড, এরপরে হচ্ছে আপনার হচ্ছে এই টেস্টিস, ওভারিস, প্যানক্রিয়াস, এগুলো কি? এগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। পিনাইল গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলো কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা কেন নামকরণ করা হয়েছে? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। অন্তঃক্ষরা হচ্ছে এন্ডোক্রাইন আর বহিঃক্ষরা হচ্ছে এক্সোক্রাইন। বুঝতে পারছেন? ওই বাংলার যুগ শেষ, আমাদের ইংরেজি যুগে ঢুকতে হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? ওকে। এরপর আবার হচ্ছে এই এক্সোক্রাইনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা সিম্পল আর একটা কম্পাউন্ড। সিম্পলের মধ্যে টবুলার, যেগুলো টেবিল আঁকানো, অ্যালভিওলার, যেগুলো হচ্ছে যে ছোট ছোট ভাবেলের মতো, হ্যাঁ, টবুলার অ্যালভিওলার, অতএব হচ্ছে এই টেবিলের মতো, এবং হচ্ছে ছোট ছোট ভাবেল কম্বাইন যেটা। আবার হচ্ছে কম্পাউন্ড, টবুলার অ্যালভিওলার, হ্যাঁ, টবুলার অ্যালভিওলার, এরকম হচ্ছে ভাগ আছে। আচ্ছা, এর আগে আমরা রয়েছে কভারিং। কভারিং এর মধ্যে ইউনিলেড, মাল্টিলেড। ইউনিলেড মানে কি? একটাই লেয়ার, আর বেশি লেয়ার নাই, ওই একটাই লেয়ার, হ্যাঁ। আর মাল্টিলেড মানে কি? দুই বা দুইয়ের অধিক লেয়ার আছে, সেগুলো হচ্ছে মাল্টিলেয়ার। ইউনিলেয়ারের মধ্যে দুইটা ভাগ, একটা সিম্পল আর একটা হচ্ছে সিডো স্ট্রাটিফাইড, যেগুলো ডুরাকাটার মতো থাকবে। হ্যাঁ, সিম্পল স্কোয়ামাস, কুবাইডাল, কলামনার। আর সিডো স্ট্রাটিফাইডের মধ্যে কোনো ভাগ নাই। স্ট্রাটিফাইডের মধ্যেও আপনার হচ্ছে এরকম ভাগ আছে, স্কোয়ামাস, কুবাইডাল, কলামনার, বাট ট্রানজিশনালে কোনো ভাগ নাই। ঠিক আছে? আচ্ছা, আপাতত আপনারা এইভাবে জাস্ট মুখস্থ করে আসবেন, পরে মানে আপনারা মোটামুটি মুখস্থ হইলে পরে বুঝাইলে আপনাদের সুবিধা হবে, কালকে আরো সুন্দর করে বুঝাবো। আচ্ছা, এরপর আমাদের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর হচ্ছে আপনার দুইটা ভাগ, স্পেশাল কানেকটিভ টিস্যু আর হচ্ছে সিম্পল বা আপনার হচ্ছে প্রপার কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হয় সিম্পল কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি আছে? কার্টলেজ, বোন, ব্লাড, হ্যাঁ, হেমোপয়েটিক। আর কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কি আছে? লস অ্যারোলার কানেকটিভ টিস্যু, ডেন্স ফাইবাস কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু, রেটিকুলার টিস্যু। আচ্ছা, কার্টিলেজের মধ্যে তিনটা ভাগ আছে, হায়ালিন, ফাইবাস, ইলাস্টিক। হ্যাঁ, বোনের মধ্যে ক্যালসিয়াস, কম্প্যাক্ট। এখন এগুলো যে বলতেছি, হায়ালিন, ফাইবাস, ইলাস্টিক, ক্যালসিয়াস, হ্যাঁ, কম্প্যাক্ট, এগুলো বিশ্বাস করেন মাথার মধ্যে গুলির মতো ঢুকতেছে আর গুলির মতো বাইরে পড়তেছে আর মাথাটা আওলাই যাইতেছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, সো এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবই বুঝবো। ওকে, আমরা যেটা আলোচনা করতেছিলাম, এরপর মাসকুলার টিস্যু তিনটা ভাগ, স্কেলেটাল, স্মুথ এন্ড কার্ডিয়াক মাসল। ঠিক আছে? এখন আগামীকাল ক্লাসিফিকেশন অফ টিস্যু আপনাদের মুখস্থ টুতাস্থ করবেন। এখন বুঝেন না বুঝেন ব্যাপার না, মুখস্থ করবেন। আগামীকাল আমরা যখন বুঝাবো তখন আপনার ব্রেনে সুন্দর করে ঢুকবে। আগামীকাল এটা আমরা বিস্তারিত বুঝাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে আপনাদের হচ্ছে পড়া রইল কি? ডেফিনেশন অফ টিস্যু, তারপরে হচ্ছে আপনার ক্লাসিফিকেশন অফ টিস্যু, ফাংশন অফ টিস্যু। মনে থাকবো? শুনছি স্যার। কথা ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করা হইলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার মানে এই যে আপনি যেগুলো দিয়েছিলেন না, পিডিএফ দিয়েছিলেন স্যার, পড়তেছি ওগুলো স্যার, কিছু কিছু মনে থাকতেছে,
অনেক স্যার শব্দের অর্থগুলো জি স্যার শব্দের অর্থগুলো যে খুব সহজে মনে যাবে, তো থাকলে তো আপনি আইনস্টাইন হয়ে যেতেন। এই যে ভুলে যাইতেছেন আবার পড়তেছেন, এর মানে হচ্ছে আপনি ইমপ্রুভমেন্ট করতেছেন, আপনি ভালো করতেছেন, আপনি পারবেন, আপনি আগাইতেছেন। বুঝতে পারছেন? আবার যদি কেউ বলে স্যার একবার বললে আর জীবনেও ভুলি না, তার মানে কি ও জীবনে যখন একবার ভুলবো আর জীবনে কোনোদিন মনে করতে পারবো না। বুঝতে পারছেন? সো সেই ক্ষেত্রে যদি পড়ার পর আপনি ভুলে যান, দ্যাট মিন্স আপনি ইমপ্রুভমেন্ট করতেছেন, আপনি আগাইতেছেন। ওকে, আচ্ছা স্যার কালকে শুভ, কালকে 6টার দিকে ক্লাস তো নেওয়া সম্ভব না, কারণ আপনার নামাজ শেষ হইতে হইতে 6টা হয়ে যায়। বুঝতে পারছেন? সেটা আমরা 6:30টায় নিতে পারবো, এর আগে না। ঠিক আছে, ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।